নর্থ ইস্ট তো আমাদের অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রীজি বলছেন, ভাবা যায় কোনোদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন। আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে, সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে বিভিন্ন জায়গা হয়ে, সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে। এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না। 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে। আমরা সেটা ব্যবস্থাও করছি। আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে +1, মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 + 1 59 কলস, তার জন্য সেটাকে নিয়ে কর্তব্য পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলেমেয়েরা। আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওইখানে 59 যদি দিল্লি যায়, 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে। তো এই ভাবনা, দেশ বাঁচলে আমরা বাঁচবো। আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না, না পাকিস্তান না চায়না। আগে এগুলো দেখতাম, আমরা তাকিয়ে তাকিয়ে দেখতো। রাফাইলের মতো বিমান এখন আমাদের চলে এসছে। আগে আমরা শুনতাম খালি F-16, তার উপরে চলে এসছে এখানে। এবং আর্মামেন্টেরিয়ান আমাদের যে 3টা নেভি হোক, আর্মি হোক, এয়ারফোর্স, সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয় না। কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল, আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল, কলেজ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে। আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই when we are attacked we are united, but when we are in peace we are not united। এবং এটা ভালো না, ভালো লক্ষণ না সমাজের জন্য। যখন ক্রাইসিস হয়, যখন রক্তের কথা বললাম সবাই চলে আসে, কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত। আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মক বোধের ভাবনা চিন্তা ভাবনা আসবে, আর সবসময় আমরা মানে সিটব্যাক হয়ে আরাম করে বসে থাকবো, তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না। সারা দিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর আমাদের সরকার অত্যন্ত মানে গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেইভাবে কাজ করছি। তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন, ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী। এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন, যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন, কোথাও ওনার পা ছুঁয়ে ওনাকে নমস্কার করেন। ভাবা যায় কোনোদিন? ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না, এটা চাইওয়ালা আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে। গরিবী উনি দেখেছেন, গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন, ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়োয় যখন চুল্লিতে, সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন। শৌচালয়ের কথা তো বললামই। তো এগুলো দেখে এসছেন এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা করে যাচ্ছি। এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি, আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার। এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতে সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট। তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি, স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আর স্বচ্ছতা শুধু ঝাড়াই পুষাই করলে হবে না, মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার, সেটারও কাজ আমাদের করতে হবে। ভায়াস হয়ে কোনো কাজ না হওয়া। আমরা সরকারে যখন আসব, সমস্ত মানুষের আমরা সরকার, এখানে কিন্তু আমার পার্টি এটা হয় না। আমরা সেই দিশায় চলছে। আপনারা দেখেছেন যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল গত, ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি। আমি দায়িত্ব নিয়ে আমি বলছি, বারবার বলা হয়েছে, যখন 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশনের রেজাল্ট বেরোলো, এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো
ঘটনা আমরা শুনিনি, কিন্তু কুচক্রীরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে। কয়েকটা ঘটনা আপনারা শুনেছেন, ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই। ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে 5th, যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচের থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে অ্যাভারেজ যদি ধরি, কোনো জায়গায় 3rd, কোনো জায়গায় 5th, 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম। তো আমরা তো মানে ভালো চলছে, এখানে সবাই খুশি। এখন বাইরের থেকে যখন লোক আসে, আমার এখানে প্রায়শ আছে, বলো ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনোদিন ভাবতে পারিনি, এত সুন্দর এখন। তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আরে সেটাকে আরো কিপ ইট আপ, আরো বাড়িয়ে তোলা, সেটা একজনের পক্ষে সম্ভব হবে না, সরকারের পক্ষে সম্ভব হবে না। যখন আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই মিলে, বিশেষ করে যারা এখানে সমাজপতিরা আছেন, তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। বিভ্রান্তি, আমি উদাহরণগুলো এই কারণে দিলাম, আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই, বিভ্রান্ত আমরা করতেও চাই না। খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার, কেন্দ্রীয় সরকার কি করছে। কিছুদিন আগে এখানে সীতারামনজি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, উনি এসেছিলেন। উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এডিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা এই বিশ্ব ব্যাংকের যে অনুদান সেটা আমরা পেয়েছি। ভাবা যায়, ওনাকে 2 বছরের মধ্যে সেটা চেষ্টাই হয়েছে। ওনাকে আমি ধন্যবাদ দিয়েছি, এখানে এসে গেছেন। এবং সেগুলো কি রাস্তা, এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার, সেটা আমরা দেখে এসছি। কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন। সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। এবং সব সময় উনি এবং বা উনার যে চিন্তা ভাবনা, যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোনো সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না। সেই দিশায় উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এইভাবে আপনারা দেখেছেন কিনা। এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন। একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি শ্রেণীর, উড়িষ্যার একদম গরিব ঘরের একজন মহিলা, উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন। এর থেকে বড় আর কি হতে পারে? আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে, শুক্লাচরণ নোয়াতিও আছেন, আর আমাদের তো ট্রাইবাল মিনিস্টার আছেনই। সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারেও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে, মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম, এর পরের দিনই আমাকে এসে বলল যে ডালং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি, বুঝতে পারলাম না কি। বললাম আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে, আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবেল কমিউনিটি ত্রিপুরার, তাদের যে ট্রাইবেল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে। তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে 1-2 জন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি। এবং সেদিনই বিল পাস হয়ে গেল। তো আমার মনে হলো একটা
প্রথম দিন গিয়ে এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি। আমরা জানি যে ত্রিপুরাতে 19টা জাতিগোষ্ঠী, তারপরেও সাব ট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে 28টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসছেন আজকে, তাদের প্রতিনিধিত্বর জন্য যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয়, তার জন্য আমরা 50টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা দিল্লিতে থাকবো। হয়তোবা আমরা সময়ের অপেক্ষাকারী, এগুলো হবে আমাদের। তো এইগুলোতে যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা এই চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি। আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করে, যে কথাটা এখানে বলা হয়েছে, এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি, তাদেরকে 35 বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর ওনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সেই সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে ওনার সেই সিঙ্গার বিল, আমাদের ছোটবেলা আমরা জানতাম যে এয়ারপোর্ট, আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গার বিল এয়ারপোর্টে যেতে হবে। তো সিঙ্গার বিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরুণ রোদন, ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না, কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন করা সেটা আমরা করেছি। ওনার নামে আজকে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামানচুমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে 0 মাইল ফলক, মাইল থাকতো তখন 0 মাইল ফলক। দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো, কিন্তু কামানচুমনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানতো না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, তা আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না, এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি? সেই মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সে জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম। তো দেখতাম, সেগুলো মনে থাকতো যে কার সময়, উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম, এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটা এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই রিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায়, এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছেই, কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী। এমন হতে পারে একদিন লন্ডনে কোনো একটা প্রধানমন্ত্রীজি ফাংশন করছেন, ত্রিপুরার সেই রিসাও যেতে পারে, বলা যায় না। তো আমরা সেইভাবে আমরা কাজ করছি। আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয়, সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি, এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি, বিশেষ করে জনজাতিদের, এবং তাতে করে আমরা পুরস্কৃতও পেয়েছি, এবং সবাই আমাদের মানে প্রশংসাই করেছে। আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে হ্যান্ডলুমের কাজ, যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ-বেতের কাজ, সেগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকেই আমরা যেতাম, কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে। কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন, এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন, এখানে আমরা বাঁশ-বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে
আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, যে পার্লামেন্টের যে নতুন ভবন, ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে, সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে, ভাবা যায় কোনোদিন? আমি শুনেছি বিহারের এক খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে, সেখানেও সেই বাঁশ-বেতের যে বাঁশের প্রোডাক্ট, সেই টাইলস লাগানো হয়েছে। তো এগুলো তো আমাদের গর্বের বিষয়। এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি, প্রি মেট্রিক, পোস্ট মেট্রিক, এগুলো তো দিই। আমাকে ট্রাইবেল মিনিস্টার পায়ে এসে বলেন যে এত কম পয়সা দেওয়া হবে না, আরো বাড়াতে হবে, বাড়াতে হবে। আমরা ধৈর্য ধরো, সব হবে, চিন্তা করবে না। তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি, তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে, হোস্টেল থেকে আরম্ভ করে, সব জায়গায় আমাদের জনজাতিদের, তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি, ওদের উপর নজরদারিই ছিল না। কিন্তু আমরা, আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি 3 ভাবে, আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে, সমস্ত জনজাতি, টিসিএস অফিসাররা, সিনিয়র জুনিয়র, 3 দিন আমি বসেছিলাম 3টা স্তরে। একজন আইএস অফিসার মহিলা, আমার মনে আছে, উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে, নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড, অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। এই যে বিষয়, আমি ওনাদের সাথে যখন কথা বলছিলাম, আমি ওনাদেরকে বলেছিলাম, মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না, সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে। এনাটা আলম সাহেবও ছিলেন প্রথম মিটিংয়ে, ওনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন, এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান। ওনারা বলেছেন, কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে, যে বলেছেন অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে আপনারা দেখছেন যে অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার, বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে, ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে, এটা তো বলার অপেক্ষা রাখে না। আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি, আমরা ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে, প্রায় 60% কাজ শেষ। আরো 4টা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে, রোপওয়ে 4টা দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে। এখান থেকে 12টার মতো ট্রেন, আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে, সমস্ত প্রদেশে যাচ্ছে, রাজধানী এক্সপ্রেস যাচ্ছে, ডেমো ট্রেন হচ্ছে। মানে কোনোদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রড গেজের ট্রেন আসবে, সেই একদম সাবরুম পর্যন্ত। ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে। আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি আবার যে মৈত্রী সেতু, সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে, সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে, সেজ হচ্ছে এখানে, স্পেশাল ইকোনমিক জোন। যারা ইনভেস্টররা আছেন, প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই, সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে। আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীজি, যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি। এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে, আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অলরেডি এটা প্রায় শেষের পথে, এই বছরই হওয়ার চান্স। আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্তপুরে। তো ত্রিপুরার আমরা যে বাঁশ বেতের হোক, গ্যাস ভিত্তিক আমাদের ইয়েই হোক, প্রজেক্ট হোক, রাবার শিল্পই হোক, আগরের শিল্প, আগর থেকে আমরা যে শিল্প, সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন। আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে, এগুলো কোন দিকে যাচ্ছে? সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে। যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে, কোনোদিন কোনো রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব, কোনো দিন সম্ভব না। আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টররা আসছে, ডেইলি আমার কাছে আসছে, আমরা এখানে কাজ করতে চাই, কাজ করতে চাই। আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম, প্রায় 80 থেকে 85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে। মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে, বলেছে, এবং তার সমাধানও হয়েছে। তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা।
আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরা কোনো দিন ডেভেলপমেন্ট হবে না, অসম্ভব, কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। 31 to 32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে? আমরা সবাই টিপ্রাল্যান্ড ইত্যাদি অনেক সময় সে 80 দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড করে, এতে করে আমাদের কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু লোকের